ক্লাস 10 2027 যে মাধ্যমিক যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো পাসিং আই অফ বাপু। এখান থেকে 25 নম্বর পেজে 10-এর যে কোয়েশ্চেনগুলো যেখানে দেওয়া আছে, আর 10-এর মানে এখানে এই খ্যাক্কা করো না, বন্ধ করো। তার আগে এই কোয়েশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন এবার পরীক্ষায় আসবে। ওকে, বলছি আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম। আই রান আওয়ে, আমি পালিয়ে গেছিলাম। তার মানে প্রশ্ন এখানে পার্টিসিপল মানে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করে পার্টিসিপল করতে হবে। ভাবের সাথে আইএনজি যুক্ত করে কি করতে হবে? পার্টিসিপল করতে হবে। এই প্রশ্নগুলো দুটো ভাবের মধ্যে কোন ভাবের কাজটা আগে হচ্ছে দেখতে হবে। এখানে বলছে আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম। আই রান অ্যাওয়ে, পালিয়ে গেছিলাম। কোন কাজটা আগে করবো আমরা? যে কাজটা আগে তার সঙ্গে আইএনজি, দুটো কর্তা এক হলে একটা কর্তা বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? আগে দেখবো। তাহলে এই দেখাটার সঙ্গে কি করবো? এই সি বাদ দিয়ে করবো কি? সিং। এইটা বলি আইএনজি। আর দুটো কর্তার মধ্যে যে কোনো একটা কর্তা বাদ দেবো আমরা। যদি দ্বিতীয় কর্তা বাদ দিয়ে এখানে কমা দেবো, বা যাই করি না কেন একটা কমা দিয়ে কাজ করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি মনে করি এখানে প্রথম কর্তাটাই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সিং, এইচ ডবল ই আইএনজি, সিং। এস নে করে ভালো, এস এন এ কে ই, কমা আই রান অ্যাওয়ে, আমি পালিয়ে গেলাম। সিং এ স্নেক, আই রান অ্যাওয়ে, সাপ দেখে আমি পালিয়ে গেলাম। প্রশ্নটা এভাবে করতে পারি, অথবা প্রশ্নটা এমনও করতে পারি কিরকম, আই সিং এ স্নেক রান অ্যাওয়ে করতে পারি। যে কোনো একটা কর্তা বাদ দিলেই হলো। বোঝা গেল কি বললাম? দুটো কর্তা এক হলে যে কোনো একটা কর্তা বাদ দিলেই হলো। পরটা কি আছে? হি লার্নস মিউজিক, সে মিউজিক শেখে। হি লিসেন টু কর্ডস, সে কর্ড শোনে, তাই না? সে এখানে কি বলেছে? প্রিপোজিশন জিরান। প্রিপোজিশন জিরান মানে কি? যে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, সেই ভার্বের আগে একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। যে ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যুক্ত করব, সেই ভার্বের আগে একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। মানে কি তাহলে আগে শিখবো না আগে শুনবো? কোনটা আগে শুনবো? কোনটা করবো? আগে শিখবো না আগে শুনবো? আগে শুনবো তারপর শিখবো, না শুনলে শিখবো কি? হি লার্ন মিউজিক, ঠিক আছে? আগে শুনতে হবে, এটাকে আগে শুনতে হবে। বা দেখো, তাহলে কি করতে হবে? আগে শুনবো না আগে শিখবো, এটা প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে মিউজিক শেখার জন্য সে কি? মিউজিক শেখার জন্য কি? সে কর্ড শুনছে। কর্ড শুনছে মানে কি? গানগুলো আগে শুনে নিচ্ছে। তাহলে আগে শুনবো তো কাজটা, তাই না? তাহলে কি এই শুনবো? কি জন্য শুনবো? উদ্দেশ্য এখানে আছে। কি জন্য শুনবো আমরা? এই শিকার জন্য শুনবো তো, নিঃসন্দেহে, ঠিক না? শিকার জন্য শুনবো। তাহলে শিকার জন্য যখন হচ্ছে, তাহলে লার্নটা এটা হচ্ছে লার্ন। বোঝা গেল কি বলে? লার্ন শেখার জন্য। তাহলে এই যে কর্তা আর এই কর্তা এক, যে কোনো একটা কর্তা বাদ দেবো আমরা। তাহলে শেখার জন্য হলে কি করতে হবে? ফর লার্নিং। কি করতে হবে? ফর লার্নিং। এখানে নিয়মটা ব্রেক করলো কিন্তু। যখন প্রিপোজিশন যোগ করবো তখন কিন্তু আর আগের বাক্যের কাজ, মানে যে ভার্বের কাজ আগে হবে সেই সঙ্গে আইন যুক্ত করতে হবে, এরকম নিয়ম বা আইন যুক্ত করতে হবে। এই নিয়মটা কিন্তু এখানে ব্রেক করলো, কিন্তু নিয়মটা এখানে মানতে পারলাম না আমরা। কেন? আগে যেমন দেখলাম আইন যুক্ত করে দিলাম, এখানে যখন বলে প্রিপোজিশন জিরান। প্রিপোজিশন জিরান মানে হলো যে যার সাথে উদ্দেশ্য থাকবে তার সঙ্গে কি করতে হবে? আইন যুক্ত করতে হবে। তার আগে আর প্রিপোজিশন লিখতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমার এই কোরাসটা শুনছি কি জন্য? আমাদের উদ্দেশ্য কি? মিউজিক শিখবো, তাই না? এই উদ্দেশ্যে আমরা শিখছি, তাই জন্য আগে লিখতে হবে একটা প্রিপোজিশন। তাহলে কি লিখবো? শিখার জন্য, ফর লার্নিং মিউজিক, কমা ফর লার্নিং মিউজিক, মিউজিক শেখার জন্য। এই বাক্যের কর্তা আমরা কি করবো? এই বাক্যের কর্তা যদি বাদ দিয়ে দিই তাহলে ঝামেলা কম হয়ে গেল। গোটা বাক্য লিখে দিলে হয়ে যাচ্ছে, পরের বাক্য লিখে দেওয়া তাদের সমস্যা থাকছে না। হি লিসেন টু দ্য কর্ডস, হলো। এবার বলেছে নাউন ইন অ্যাপোজিশন। কি বলেছে? নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে হলো পুরোটাই নাউনের মতো ব্যবহার করতে হবে, তো না? পুরোটা কি হবে? নাউনের মতো ব্যবহার করতে হয়। প্রশ্ন হলো
এখানে যদি দেখা যাচ্ছে যে প্রথম বাক্যে অ্যামিজার ওয়াজারের পরে যদি কি থাকে একটা আর্টিকেল থাকে, আছে তো ইজের পরে একটা আর্টিকেল তো এ আছে, তাহলে ইজটা বাদ, পরের বাক্যের কর্তাও বাদ চলে যাবে, তাহলে ইটটাও বাদ চলে গেল, তাহলে দুটো কর্তা মানে এই ইট মানে গোল্ডকে বুঝিয়েছে, তার মানে গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল, সোনা একটা মূল্যবান ধাতু, ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্ট, এটা গহনা তৈরি করতে ব্যবহার করা হয়, এটা বলতে কোনটা সোনাটাকে বোঝাচ্ছে। এরকম সমস্যা দেখা দিলে এখানে হি থাক সি থাক যে থাক নাম থাক মধু থাক যাই থাক না কেন, যদি দেখি প্রথম বাক্যের অ্যামিজার ওয়াজের পরে একটা আর্টিকেল আছে, পরের বাক্যের কর্তা একই আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো সেই অ্যামিজার ওয়াজারটাকে বাদ দেওয়া, আর ইটটাকে এখানে বাক্যে যে দ্বিতীয় বাক্যের কর্তা সেটাও বাদ দেওয়া, যেখানে যা বাদ দিয়েছি কমা দিয়ে দাও, ব্যাস যা আছে রেখে দাও, এখানেও কমা এখানেও কমা, তাহলে কি হবে গোল্ড কমা এ প্রেসিয়াস মেটাল comma is used to make ornaments হয়ে গেল। পরটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ করতে গেলে মাথা রাখতে হবে দ্বিতীয় বাক্যে, মাথা ইনফিনিটিভ করতে গেলে প্রথমে কাজ দেখতে হবে, দ্বিতীয় বাক্য কাজ করবো আগে। দ্বিতীয় বাক্যে যদি কোথাও দেখে ফেলি আমরা এরকম, দ্বিতীয় বাক্যে একটা ক্যান আছে, ক্যানের জায়গায় মনে কর ক্যান নেই, ক্যানের জায়গায় কুট থাকতে পারতো, মাইট থাকতে পারে, সুট থাকতে পারতো, মাছ থাকতে পারতো, উইল থাকতে পারতো, উড থাকতে পারতো, শ্যাল যাই থাক, তাহলে মে মাইট কুট শুড উড যাই থাক, তার মানে কি হতো কর্তা বাদ যেত, এই মে মাইট ক্যান কুডও বাদ যেত, ওটা বাদ দিয়ে এখানে লিখতাম আমরা কি টু লিখলাম, তাহলে হয়ে যেত আমাদের। এটা হলো শর্ট টিপস, বোঝা গেল কি বললাম। যেমন বলবে ইনফিনিটি তখন আগে মাথায় রাখবো দ্বিতীয় বাক্যে কি করে, দ্বিতীয় বাক্যে কর্তা তো বাদ যাবেই, সঙ্গে যদি মে মাইট কুড শুড উড শ্যাল উইল এইসব থাকে তাহলে সেটাও বাদ চলে যাবে, তাহলে টোটালটা বাদ দিয়ে গিয়ে কি বসবে এই জায়গাটায় টু বসবে এখানে, তো যা আছে লিখে দাও, তাহলে কি দাও দেখো রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু পয়সা আছে, টু বাই বুক বই কেনার জন্য, ঠিক আছে, তাহলে রামুর কিছু পয়সা আছে কি কেনার জন্য, বই কেনার জন্য, লিখে দাও রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামুর কিছু টাকা আছে বই কেনার জন্য। পরের বাক্য কি রয়েছে দেখো এখানে, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘলা। আচ্ছা, উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা কি করলাম, আমরা আমাদের যাত্রা বন্ধ করে দিলাম। তাহলে এখানে দেখছি স্কাই কর্তা একটা কর্তা রয়েছে, এখানে আছে কর্তা উই আছে, দুটো কর্তাই আলাদা, আলাদা মানে কেউ বাদ যাবে না, আলাদা মানে কেউ বাদ যাবে না। এবার প্রশ্ন হলো এখানে বলেছে কি নমিনেটিভ অ্যাবসুলেট, নমিনেটিভ অ্যাবসুলেট মানে হলো এখানে যে মূল ভার্বের ভিতরি, মানে এখানে যে এই যে বাক্যটার মধ্যে যদি কখনো অ্যাডজেক্টিভ দেখি, যদি কখনো অ্যাডজেক্টিভ দেখি অথবা ভি থ্রি দেখি, কি দেখো ভি থ্রি, ভি থ্রি মানে কি এখানে ডু ডিড ডান, ডান থাকতে হতো, বোঝা গেল কি বললাম, এরকম কি ভি থ্রি থাকতে বা ওপেন বা এরকম কিছু থাকতে হতো, যার রূপটা হলো ভি থ্রি। যদি এমন যদি সমস্যা এমন যদি হয়ে থাকে যে এই বাক্যটা এই অবস্থায় আছে, মানে নমিনেটিভ মানে কি নাউন, নমিনেটিভ মানে কি নাউন, অ্যাবসুলেট মানে অ্যাবসুলেটলি সেটা নাউনের মতোই কাজ করবে কিন্তু নাউন নয়, অ্যাডজেক্টিভ মতো, অ্যাডজেক্টিভ হয়ে মানে বাক্যটাকে নাউনের মতো কাজ, শব্দটাকে নাউনের মতো কাজ করব, কিন্তু শব্দটা আসলে কি থাকবে সেটা অ্যাডজেক্টিভ বা ভিতরি আকারে থাকবে, বুঝতে পারলাম কি বললাম। তো এই জাতীয় সমস্যা হলে কি করতে হবে, এই ওয়াজটা বাদে যা আছে রেখে দিলেই হলো। কেন হলো বুঝাচ্ছি আমি কেন হলো, যদি দেখি এরকম দেখো দ্য স্কাই, এবার আমরা এখানে লিখলাম ওয়াজটা বাদ দিয়ে দিয়েছি, এখানে ক্লাউডি কমা উই পোস্টপন্ড আওয়ার জার্নি। এইবার সেই বাক্যটা হলো কিনা, এই বাক্যটা সিম্বল করা যাবে কিনা, দেখো যাবে কিনা,
কি করবো আমরা? যদি এখানে কখনো কেউ ভুল করেও, এখানে দেখো দ্য স্কাই ক্লাউডি উই পোস্টপোন আওয়ার জার্নি, এটা করলে এটা বইয়ের নিয়ম অনুসারে হলো। মানে কি হলো, যদি আবার ভালো করে বুঝাই, যদি দেখি আমরা প্রথম বাক্যে অ্যামিজার ওয়াজারের পরে ভিথরি আছে বা অ্যাডজেক্টিভ আছে, তখন আমরা ওয়াজারটা বাদ দিলেই বা অ্যামিজার ওয়াজারটা বাদ দিলেই হবে। এইভাবে তো করা যায়, কিন্তু বাক্যটা দেখতে আমাদের কাছে ভালো লাগছে না। এই ধরনের আমাদের করে অভ্যস্ত আমরা নই, ঠিক আছে? কিন্তু এই নিয়মে করতে বলেছে আমাদেরকে, নিয়মটা দেখিয়ে দিয়েছে। মানে দেখো, নমিনেটিভ অ্যাবসলিউটের আগের যেটা দিয়েছে গ্রামারের, সেটা হলো তোমার তোমার 4 নম্বরে উদাহরণ দিয়েছে আর কি, ঠিক আছে? যে ফুনারেল বা ফিনোরিয়াল ওভার নেটার টার্ন টু দিল্লি, এই যে বাক্যটা বলেছে আর কি, ওভার, তার মানে এইখানে উল্লেখ আছে দ্য স্কাই দ্যাট ওয়াজ ক্লাউডি। কি ছিল এখানে? উজ্জ। দ্য স্কাই এখানে ছিল দ্যাট ওয়াজ ক্লাউডি, আকাশ যা ছিল মেঘলা। এবং আমরা কি করলাম? পোস্টপোন করলাম আমাদের সঙ্গে যাত্রা, আমরা কি করে দিলাম? বন্ধ করে দিলাম। হলো। এত সমস্যা মনে রাখা তো সম্ভব নয়। সম্ভব কি? সম্ভবই নয়। সুতরাং অত কিছু মনে রাখতে যাবো কেন? আমরা যেটা করবো, এই অ্যামিজার ওয়াজার যদি এরকম সমস্যায় পড়ে যায় কখনো, অ্যামিজার ওয়াজার বাদে বিং লাগিয়ে দেবো। কি দেবো আমরা এখানে? বিং লাগিয়ে দেবো। বিং, মনে থাকবে? তাহলে এখানে আমরা কি ঢুকিয়ে দেবো? একটা বিং ঢুকিয়ে দেবো। তাহলে এটা আমাদের ফর্মুলার মধ্যে যাচ্ছে, ঠিক কিনা বলো? যে বি ভার্বে অ্যামিজার ওয়াজার বাদে বিং করতে হয় সিম্পল সেন্টেন্স করতে গেলে, এটা শিখেছি, ঠিক কিনা অনন্ত? হ্যাঁ কিনা? অ্যামিজার ওয়াজার বাদে কি শিখেছি আমরা? বিং শিখেছি। কিন্তু এই নিয়মটা আমাদের জানা আছে। সুতরাং আমরা অত কিছু আমরা মনে রাখ থাকবো না, কোনটা ভিতরি কোনটা অ্যাডজেক্টিভ বুঝতে পারবো না পরীক্ষা হলে গিয়ে। তখন আমরা কি করে দেবো? তখন আমরা এই ওয়াজ ওয়ার থাকলে এটা বাদ দিয়ে আমরা কি লিখে দেবো? জায়গাটাই বিং লিখে দেবো, মনে থাকবে? কিন্তু ওয়াজ না থাকলে হ্যাজ হ্যাভ হ্যাড থাকতে কি করতাম? আমরা হ্যাভিং করে দিতাম। এখানে যদি ওয়াজ ওয়ার অ্যামিজার ওয়াজার থাকে, তাহলে অ্যামিজার ওয়াজার বাদ দিয়ে এখানে লিখে দেবো সরাসরি চোখ কান বুঝে বিং লিখে দেবো, তাহলে উত্তর হয়ে গেল। এখান থেকে গেল অ্যামিজার ওয়াজার নেই, যদি দেখা যাচ্ছে এখানে হ্যাজ আছে অথবা হ্যাভ আছে অথবা হ্যাড আছে, যাই থাক সব বাদ দিয়ে লিখে দেবো কি? হ্যাভিং। কি লিখে দেবো? হ্যাভিং। এই সবও নেই। এখানে দেখা যাচ্ছে দ্য স্কাই বিকাম ক্লাউডি দেওয়া আছে, বিকাম ক্লাউডি, তার মানে বিকাম দ্য ভার্ব, হ্যাঁ বিকাম দ্য ভার্ব, তখন তো সহজ হতো। বিকামটা কি করে দিতাম আমরা? আইএনজি করে দিতাম। ভার্ব থাকলে আইএনজি, অ্যামিজার ওয়াজার থাকলে তাহলে বিং করবো, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে কি করে দেবো? হ্যাভিং করে দেবো। সোজা সাপটা নিয়ম, ঠিক আছে? অত কিছু মনে রাখার আমাদের দরকার নেই। তাহলে আমাদের মানে যে কাজটা, সেই কাজটা আমাদের হয়ে যাবে। আর যদি অ্যাবসলিউটলি নমিনেটিভ অ্যাবসলিউটলি করতে যাই, তাহলে আমাদের সমস্যা যেটা হবে, সেটা আমাদের ভিতরি চিনতে হবে, আমার আবার দেখতে হবে অ্যাডজেক্টিভ কিনা চিনতে হবে। এই সমস্যাগুলো আছে। তাহলে এই সমস্যাগুলো যদি থাকে, এবার দেখা গেল যে কোনো কিছু কোনো স্যারও আছে লিখলে আবার ক্যাচ করে কেটেও দেবে। বই দেখিয়েছে নিয়মটা, দেখিয়েছে নিয়মটা, 4 নম্বর নিয়মটা ফলো করো, দেখিয়েছে নিয়মটা, কেটে দেবে। বোঝাতে পারলাম? কি বললাম? তুমি এই কি করবা, এখান থেকে ঢাল হিসাবে তুমি কি ব্যবহার করবা? অ্যামিজার ওয়াজার বাদে লিখবে বিং, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে লিখবে হ্যাভিং, আর ভার্ব থাকলে কথাই নাই, কি হবে? আইএনজি। ব্যাস, কমপ্লিট। পয়েন্টের আগে আছে বলেছে দ্য অ্যান্সার ওয়াজ, বলছে দ্য বয় রোড অ্যান্সার, ছেলেটি উত্তর লিখেছে। দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটি ছিল কি? ভুল। তো প্রশ্ন হলো এখানে ইনকারেক্ট দেয়া আছে, এখানেও অ্যান্সার, এখানেও অ্যান্সার, এখানেও অ্যান্সার, একটা তো বাদ যাবে আমাকে, তাহলে এটা তো বাদ চলে, দ্য অ্যান্সার তো এখানে বাদ চলে গেল। থাকলো পরে ওয়াজ, এই ওয়াজটা বাদ চলে গেল। থাকলো পরে ইনকারেক্ট, ইনকারেক্ট কেন বাদ চলে গেল? দেখো বলে ভালো করে বলেছে অ্যাডভার, মাথায় রাখতে হবে। যদি বলে অ্যাডভার ব্যবহার করো, সেই দ্বিতীয় বাক্য কাজ করি বা প্রথম বাক্যে কাজ করি। যদি কর্তা একবার বাদ চলে যায়, তাহলে পরের বাক্যে অ্যামিজার ওয়াজার বাদ চলে যাবে। মনে থাকবে কি বললাম? কর্তা বাদ চলে গেলে অ্যামিজার ওয়াজারে কি হবে? বাদ চলে যাবে। পরে যা থাকবে তার সঙ্গে কি যোগ করে দেবো? একটা এল ওয়াই। কমপ্লিট। দ্য বয় রোড অ্যান্সার ইনকারেক্টলি, হয়ে গেল উত্তরটা। দুটো নাউন তো লিখতে পারবো না, ভালো করে বুঝে নেই। এখানেও অ্যান্সার আছে, এখানেও অ্যান্সার আছে, পার্থক্য এখানে দা নেই, এ নেই, এখানে দা আছে, ঠিক আছে? তোর নাম কি? হ্যাঁ, সূর্য মন্ডল। অনেকে তো সূর্য দা বলে, ঠিক কিনা? তাহলে সূর্য দা বললো বা সূর্য কাকা বলুক না কেন, সূর্য তো একটাই থাকলো,
ঠিক কি না? চন্দ্র মামা, চন্দ্র মামু, যাই হোক না কেন, চাঁদ তো একটাই, আলাদা তো হচ্ছে না। তো যাই হোক না কেন, এখানে দা থাক বা এ থাক এরকম ফ্যাক্টর নয়, মানে একই জিনিস থাকলে সেটা বাদ চলে যাবে। যখন বাদ যাবে, যখন আর্টিকেলটা নিয়ে বাদ যাবে। আর্টিকেল মনে রাখবি, কোনো আর্টিকেল একা বসে না, সঙ্গে নিয়ে বসে। এটা বুঝতে পারলি? আর্টিকেল হলো নাতনি, দাদু যখন চলে নাতনিকে সঙ্গে করে নিয়ে চলে, বোঝা গেল? দাদু নাই, সঙ্গে নাতনিও নাই, ঠিক আছে? কি বললাম? তার মানে এইটা যখন কি যাবে, এটা তখন বাদ চলে যাবে। থাকলে পরে ওয়াজ ওয়ার, মানে যদি প্রথম বাক্যের কর্তা বাদ চলে যায়, বাড়ির কর্তা মরে গেলে সেই কর্তা ডায়লগকে শুনবো? এই চেলা যেমনটা মানে ওয়াজ ওয়ার আছে, শুনবো না, এও বাদ, এও ফুটে গেল। থাকলে পরে অ্যাডজেক্টিভ যেটা পড়ে থাকবে তার সঙ্গে কি যোগ করে দেবো আমরা? এই লয় যুক্ত করে দেবো, হয়ে গেল কাজ। দ্য বয় রোড অ্যান্সার ইনকারেক্টলি। বুঝতে পারলাম কি? দ্য বয় রোড, WROTE, অ্যান্সার ইনকারেক্টলি। হয়ে গেল উত্তর। তো এইভাবে গ্রামারগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় মানে বুঝে বুঝে করতে হবে, অন্ধ মতো করলে কিন্তু হবে না। এক একটা বইতে একরকম গাইড দিয়েছে, একরকম ভাবে পড়াচ্ছে, ঠিক আছে? যা করছে মাস্টার একরকম করাচ্ছে, বা তুমি যা করছো না করছো, মনে রাখতে হবে তুমি কি বুঝলে, তুমি কি করলে, সেটাই তোমাকে পরীক্ষা হলে গিয়ে লিখতে হবে কিন্তু। ওকে? আর পাসিং যাবে বাপু, এইখান থেকে গ্রামারগুলো কিন্তু সামনের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলো কি বললাম? এই পরীক্ষায় মানে এই পরীক্ষায় দিয়েছিল একটা কি, এটা পড়েছিল তো দিয়েছিল, সেটা হলো সিম্পল কমপ্লেক্স ডাইনিং, সিঙ্গেল সেন্টেন্স দিয়েছিল। কি দিয়েছিল? সিঙ্গেল সেন্টেন্স। কোশ্চেন আমি দিয়েছি কিন্তু, তোমার দেখে নেবে। ফলে এবার কিন্তু জয়নিং এর পার্টটা কিন্তু বড় আকারে থেকে গেল। সিম্পলও আসতে পারে, কমপ্লেক্সও আসতে পারে, কম্পাউন্ডও আসতে পারে, পার্টিসিপল আসতে পারে, জিরান আসতে পারে, টোটাল গ্রামারটা প্র্যাকটিস করতে হবে এখানে 1 নম্বরের লড়াইয়ে। আর ভয়েস চেঞ্জ চলে এসছে সব, মানে কি যে যা এসছে ভয়েস চেঞ্জ ন্যারেশন, সেটা এসছে অ্যাসার্টিভ যে এসছে। তার মানে আমাদের প্রশ্ন বাক্যে ন্যারেশনটা প্র্যাকটিস করতে হবে বেশি করে, ঠিক আছে? কি বললাম? তো এই হলো বিষয়টা। আর কি কি প্র্যাকটিস করতে হবে, অ্যাডিশন কি কি আসবে, আমি সাজেশন দিয়ে দিয়েছি, আমার দেখে নাও এটা। পরের কোশ্চেন 13 নম্বর, কোশ্চেন নম্বর 11। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ লোকটির শরীর ভালো নেই। হি ক্যান নট গো আউট, সে যেতে পারবে না। ফলো করো। বলেছে এখানে কি করতে হবে, ইলাটিভ বলছে, ইলাটিভ কনজাংশন। দেখো ইলাটিভ কনজাংশনের লিস্ট সামনে দেয়া আছে উপরেই, কি কি দেয়া আছে দেখো, দেয়ারফর, ফর, সো, অ্যাজ, এগুলো করতে হবে ইলাটিভ। বলছে এবার কি দেখো, দেয়ারফর মানে সেই কারণে হতে পারে, দেয়ারফর মানে ওকে, সো মানে সুতরাং, ফর মানে কারণ, আর এখানে কি বলেছে, অ্যাজ মানে যেহেতু। তাহলে বৃদ্ধ লোকটি শরীর খারাপ, দেয়ারফর, ঠিক আছে? কি বললাম? পরের কোশ্চেন দেখো, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, সে সৎ, সে খুব অনুগত। করতে হবে, কি করতে হবে বলেছে এখানে। আচ্ছা, বলছে কিউমুলেটিভ কনজাংশন। দেখো কিউমুলেটিভ কনজাংশন কি লেখা আছে এখানে। 1 নম্বরে বলেছে বোথ, বোথ মানে উভয়, আবার নট অনলি বাট অলসো বলতে পারি, ঠিক আছে? দুটো রকম করতে পারি। আচ্ছা, তাহলে কি করতে পারি দেখো এখানে, দুটো রকমই করতে পারি। তাহলে এখানে কি বলতে পারি দেখো, সে হি ইজ বোথ, BOTH, অনেস্ট অ্যান্ড হাম্বল, সে সৎ এবং অনুগত দুটোই, এটা বলতে পারি। অথবা বলতে পারি এটাকে এভাবে, হি ইজ নট অনলি honest but also humble, সে শুধুমাত্র সৎই নয়, একজন অনুগত বটে, ঠিক আছে? এই বলতে পারি।
তাহলে আমরা দুরকম ভাবে করতে পারি, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল, অথবা সে উভয়ই সৎ এবং কি অনুগত, এটা বলতে পারি। অথবা সে শুধুমাত্র অনেস্ট তা নয়, সে অনুগত বটে, এও করতে পারি আমরা। সি নাম্বার কি বলেছে দেখো, সি নাম্বার, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কি করতে পারে না, কবিতা লিখতে পারে না। সে কিপস অন ট্রাইং, সে কি করছে, চেষ্টা করছে। বলছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, উপদেশমূলক। কি হবে দেখো, অ্যাডভার্সেটিভে কি কি লেখা আছে দেখো, বাট আছে নাকি দেখো তো, বাট নেই, আছে, হ্যাঁ, তাহলে বাট লাগিয়ে দাও। সে পারে না লিখতে কিন্তু চেষ্টা করছে, ব্যাস হয়ে গেল। সোনালি cannot write poetry, but মাথায় রাখবে, বাট লেখার সময় সোনালি আর শী তো একই, তাই না? দুটো কর্তা লেখা যাবে না, তখন ভাট থেকে শুরু করতে হবে, কর্তা তখন বাদ চলে যাবে। এই শী বাদ দিয়ে কি লিখবো, বাট। হ্যাঁ, কিপস অন ট্রাইং, সোনালি কি করতে পারে না, সোনালি কবিতা লিখতে পারে না কিন্তু চেষ্টা করছে লেখার। এই পাশে বোর্ডটা নিয়েছি বলে কি জন্য, ভালো হচ্ছে লেখাটা, কিন্তু বোঝা গেল, বোঝা যাচ্ছে লেখাটা, আমি ফ্রি হয়ে করতে পারছি। হ্যাঁ, আগে লেখাটা কিন্তু আমি ফ্রি হয়ে লিখতে পারতাম না, জায়গাটা বেশি লাগছে, আমি ঘোরাফেরা করে লিখতে পারছি, সেই কারণে। ওকে, তবে দেখো, স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো। ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি পাস করতে পারবে না পরীক্ষায়। তাহলে এখানে কি করতে বলেছে, এখানে দেখি বলেছে এখানে করতে যে অ্যালটারনেটিভ কনজাংশন। দেখো কি নাম, অ্যালটারনেটিভ কি কি আছে দেখো, আছে এখানে হয় অর লিখতে হবে, আর না হলে বলতে হবে তোমাকে আইদার অর নাইদার নট। তাহলে এখানে অর লিখতে হবে, আইদার অর নাইদার নট লিখতে পারবো না। আইদার অর নাইদার নট লিখতে গেলে আগের বাক্যেও নাইদার নট করা যাবে, যদি তুমি, হ্যাঁ, পড়া যাবে। নাইদার কি করতে, নাইদার ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি নট লিখে তুই কি চেষ্টা করে হয় নাকি, তারপর নাইদার, এখানে কিছু নেই, কর্তা মানে কি আছে এখানে, এখানেও কর্তা ইউ আছে, মনে থাকবে। নাইদার NEITHER, নাইদার ইউ স্টাডি হার্ড, যতক্ষণ না তুমি পড়াশোনা করছো বেশি, তা না হলে নর ইউ উইল পাস দ্য এক্সাম, ও এক্সামিনেশন বলেছে। নাইদার নর মানে কি, এটাও না ওটাও না, পড়াশোনা না করলে তুমি পাসও করবে না, বেশি পড়াশোনা না করলে তুমি পাস করবে না, এটা। এবার প্রশ্ন হলো, এটা একটু করতে মনে হবে যে একটু হার্ড মনে হচ্ছে, নাইদার নরের কনসেপ্ট আসছে না। আর এই স্টাডি হার্ড অথবা ফেল করবি, অল লাগিয়ে দিয়ে হয়ে গেল কমপ্লিট। তো পড়াশোনা কর, না হলে কি করবি, ফেল করবি, অথবা ফেল করে যাবি, কিন্তু তাহলে অল লাগিয়ে দাও, কমপ্লিট হয়ে গেল। তো আবার কত কিছু ভাবতে যাবো কেন, খালি খালি স্টাডি হার্ড দেখে দাও, স্টাডি হার্ড অর, অথবা ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। বলতে পারলাম কি বললাম এবার, তাহলে কি করতে হবে, স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সাম, পড়াশোনা কর, তা না হলে পরীক্ষায় পাস করবি না কিন্তু, অথবা পরীক্ষায় ফেল করে যাবি। ঠিক আছে, কি বললাম, এইভাবে কিন্তু করতে হবে। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা 87 ক্ষেত্রে কিন্তু। 12 নম্বর দেখো, রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট, হলো,
হি ওন দ্য নোবেল প্রাইজ ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ। আমার দিকে একবার তাকিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? রিলেটিভ ক্লজের আরেক নাম হলো কি? অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ ক্লজের আরেক নাম হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কি কি দেওয়া হয়? হু দিয়ে, হুইচ দিয়ে, দ্যাট দিয়ে, হুজ দিয়ে, হুম দেওয়া হয়। ঠিক আছে? তো এবার দেখো, রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট। কি ছিল? একজন বিখ্যাত কবি। এ তো প্রশ্ন এখানে হি, তাহলে পোয়েট আর রবীন্দ্রনাথ তো একই ব্যক্তি, কবি আর রবীন্দ্রনাথ তো একই ব্যক্তি, তাই না? আবার বলছে হি, এটাও একই ব্যক্তি, ঠিক কি না? তো তিনটে জন একই জন যখন হচ্ছে, তখন কি করব? তখন হি বাদ দিয়ে ওখানে হু লিখে দেবো। কি হবে? আমরা হি বাদ দিয়ে এখানে এবার হি বাদ দিয়ে এখানে হু লিখে দাও। প্রথম কর্তা থাকবে। সব যা আছে লিখে দাও, ওখানে হি বাদ দিয়ে হু করে দাও, হয়ে গেল রিলেটিভ ক্লজ। Rabindranath Tagore is a famous poet who won Nobel Prize হয়ে গেল। এবার পরে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ মানে কি? ভালো করে বুঝে নাও। অ্যাডভার্ব ক্লজ কি কি দেওয়া হয়? অ্যাডভার্ব ক্লজ হয় when দিয়ে, as soon as দিয়ে, কি দিয়ে? when, as soon as, though, if, because, as, এগুলো দিয়ে কি হয়? অ্যাডভার্ব ক্লজ হয়। তো প্রশ্ন এখানে দেখো, বলছে এখানে এই যদি বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ করতে হবে, কিচ্ছু বুঝতে পারছো না, কিচ্ছু বুঝতে পারছো না, কি করব? পরীক্ষা হলো টেনশন। প্রথম বাক্যের আগে হোয়েন লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে গেল। যখন কিছু বুঝতে পারছো না, অ্যাডভার্ব ক্লজ করতে বলেছে, প্রথম বাক্যের আগে কি লিখে দেবো? হোয়েন লিখে দাও, হোয়েন। তারপরে ভাবি কি হচ্ছে না, মানে পরে পরে বুঝবো মানে। হোয়েন হি রিটার্ন হোম, কমা, এভরিওয়ান in the family had fallen asleep. দেখো, when he returned home, যখন সে বাড়ি ফিরেছিল তখন সবাই ঘুমিয়ে পড়েছিল। হয়ে গেল তো বাক্য। ঠিক আছে? যখন সবাই যখন সে যখন বাড়ি ফিরেছিল, বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছিল। ব্যাস। নাউন ক্লজ, এটা শিখিয়েছিলাম, পুরোনো খাতা দেখবি ভালো করে। হ্যাঁ, নাউন ক্লজ মানে এটা কি করতে হবে? দ্বিতীয় বাক্যের শেষে। কোথায়? দ্বিতীয় বাক্যের শেষে, মানে এই শেষের জায়গাতে। ভালো করে বুঝে রাখো, এখানে যদি কি থাকে? ইট থাকে। এই বোর্ড ফলো করো, ওইদিকে এইটাকে বোঝো, তারপর অন্য কাজ করো। টুকি খেলা পরে হবে। দ্বিতীয় বাক্যের শেষে এখানে ইট, দিস, দ্যাট, দ্য ফ্যাক্ট, দ্য নিউজ, দ্য ম্যাটার, এতগুলো শব্দ থাকবে। কি বললাম? ইট, দিস, দ্যাট, দ্য ফ্যাক্ট, দ্য ম্যাটার এবং সো, এতগুলো শব্দ থাকলে এইগুলো বাদ দিয়ে লিখতে হয় দ্যাট। কি লিখতে হয়? দ্যাট। আর এই গোটা বাক্যটা আগে নিয়ে যেতে হয়। তাহলে এভরিওয়ান নো দ্যাট, তারপর প্রথম বাক্য লিখে দেওয়া হয়ে গেল। এভরিওয়ান knows that, প্রথম বাক্য লিখে দাও। The sun rises in the east. সবাই জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে? সবাই জানে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে গ্রামার গুলো কিন্তু এই প্যাটার্নেরই হয় পরীক্ষার জন্য। বুঝা গেল? এই অধ্যায়ের এই এতগুলো ক্লাস মাধ্যমিক এতগুলো কোশ্চেন প্যাটার্ন আছে,
সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন প্যাটার্ন হলো এই পাসিং এ বাপু, এই বইটার কোশ্চেন প্যাটার্নটা সব থেকে বেশি। ওকে, পরে গুলো দেখো নাম্বার 13, তাহলে হয়ে যায়। চলো 13 নম্বর কোশ্চেন দেখো, বলেছে ইট রেন হার্ড, খুব বৃষ্টি হয়েছিল, রোড ওয়ার নট ফ্লাডেড, রাস্তায় জল জমা হলো না। বৃষ্টি হলো অথচ রাস্তায় জল জমলো না। তাহলে বৃষ্টি হলো, জল জমলো না, মাঝখানে কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড কি দিয়ে হয়? কম্পাউন্ড তো হয় অ্যান্ড, বাট, সো, নট অনলি বাট অলসো, নাইদার নর, দেয়ারফর, এসব দিয়ে হয়। তো প্রশ্ন এখানে কি দিলে ভালো লাগছে? বৃষ্টি হলো কিন্তু রাস্তা ভিজলো না, ঠিক আছে। বাট দিলে ভালো লাগবে না, দুই বাক্যের মাঝখানে কি লিখবে? কিন্তু রাস্তা। রাস্তা ভিজলো না। তাহলে লেখো, বাট লেখো এখানে, ইট রেন হার্ড বাট, কিন্তু the road were not flooded, বৃষ্টি হলো কিন্তু রাস্তা প্লাবিত হলো না, ভিজলো না বলতে পারি। সিম্পল করতে হবে, হি কমপ্লিট হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করলো। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল। এখানে সে কোন কাজটা আগে করবে? আগে কাজটা কমপ্লিট করবে, তারপর রেস্ট নেবে। এই ক্ষেত্রে যে কাজটা আগে হবে, এখানে কি করবো আমরা? আইএনজি করবো। মনে পড়ছে পার্টিসিপেলে শেখালাম আমরা, যাকে বললাম সাপ দেখে পালালাম যেরকম। তাহলে এই কমপ্লিটের এই দুটো, এই কর্তা এই কর্তা একই কর্তা। আমরা এই বাক্য চেঞ্জ করবো না, এটাকে চেঞ্জ করার দরকার আছে। এই কথা বাদ দিয়ে দাও, কমপ্লিটটাকে ইডি বাদ দিয়ে আইএনজি করে দাও। কমপ্লিটিং হিজ ওয়ার্ক, his work, comma, he took rest। আবার এখানে কেউ যদি করে আফটার কমপ্লিটিং হিজ হোমওয়ার্ক বা হিজ ওয়ার্ক, আগে আফটার লিখলেও হবে। কি লিখলে হবে? আফটার লিখলেও হবে। এখানে যদি কেউ আফটার লিখে দেয় AFTER, তাহলেও হবে। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো জটিল বাক্য। জটিল বাক্য কি দিয়ে করতে পারি? হু দিয়ে, হুইচ দিয়ে, হুজ দিয়ে, দ্যাট দিয়ে, আবার নাউন ক্লজ করে, আবার মনে করো হোয়েন টোয়েন দিয়ে করতে পারি আমরা। অ্যাজ সুন অ্যাজ, নো সুন হ্যাড, ইফ, দো, সব দিয়ে কমপ্লেক্স করতে পারি। অত কিছুর মধ্যে আমরা যাবো না। দেখো এখানে রাহুল একজন বিখ্যাত শিল্পী, সিঙ্গার, গায়ক। গায়কও যা রাহুলও তাই, তার মানে বোঝাচ্ছে এখানে। আবার বলছে হি ক্যান, তাহলে হিউটা একই বলছে, তাহলে হি বাদে হু করে দেবো এখানে। হু করে দেবো। হ্যাঁ, হি বাদ দিয়ে কি করে দেবো? হু লিখে দাও। রাহুল, ছোটগুলো বই গুটিয়ে নাও, ছুটি দেবো। ইজ এ গ্রেট সিঙ্গার হু ক্যান sing different kinds of song। হলো, পরেরটা কমপ্লেক্স বলেছে, পরেরটাও কি বলেছে? কমপ্লেক্স। আমরা কিছুক্ষণ আগে শিখলাম, কি শিখলাম? দ্বিতীয় বাক্যের শেষে যদি এমন থাকে ইট থাকে, কি শিখলাম? দ্বিতীয় বাক্যের শেষে ইট আছে না, এই ইটটা বাদে কি লিখে দেবো? দ্যাট। আগে লিখে দাও, ওটা হয়ে গেল। আলিয়া নো দ্যাট, তো যা আছে লিখে দাও। আলিয়া আলিয়া knows that, ওই ইট বাদে দ্যাট হলো কিন্তু। তারপরে প্রথম বাক্য যা আছে লিখে দাও। সরি, হবে না। না হবে, তাহলে এখানে শুধু টাইমটা বললে হতো, ঠিক আছে। টাইমের সঙ্গে অফ লাগিয়েছে তো হবে না। নোজ
দ্য টাইম, এই টাইম থাকলে কিন্তু হোয়েন্দি করতে হতে শিখে যায়, মনে করছে টাইম থাকলে হোয়েন করতে হয়, কিন্তু এখানে সেই নিয়মটা যাচ্ছে না, তাই বললাম হবে না। দ্য টাইম অফ ডিপারচার of the train has changed. Hello. I don't watch television. আমি টেলিভিশন দেখি না। I don't watch radio. আমি রেডিও শুনি না। ভালো করে শোনো, এখানে কম্পাউন্ড করতে হবে। এই ডোন্ট থাকলে, ডু নট ডাজ নট, এম নট, ইজ নট আর নট এরম থাকলে একই কাজ। এই প্রথমটা বাদ দিয়ে লিখবা নাইদার, কি লিখবা নাইদার। পরেরটা এই কর্তা সহ বাদ দিয়ে লিখবা নর, কি লিখবা নর। হয়ে গেল। আই নাইদার ওয়াচ টেলিভিশন, আই NEIDER, neither watch television. Nor listen to radio. তাহলে আমি টিভিও দেখি না, রেডিও শুনি না। পরেরটা বলে সিম্পল করতে হবে, দেখো দ্য চাইল্ড ওয়াজ শর্ট, চাইল্ড ওয়াজ শর্ট, বাচ্চারা ছিল বেটে, কি ছিল শর্ট। দ্য চাইল্ড কুড নট পিক আপ দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, বাচ্চারা পায় না পেয়ারা পাড়তে গাছ থেকে। তাহলে এখানে আমরা এইটুকু শর্ট করে কি পাবো, চাইল্ড ওয়াজ শর্ট। যদি এমন থাকতো দ্য বয় ইজ গুড, কি লিখতাম গুড বয় লিখতাম। তাহলে এখানে কি হবে দ্য শর্ট চাইল্ড, কি লিখতাম দ্য শর্ট চাইল্ড। আর এই কর্তাটা বাদ দিয়ে দিতাম, কারণ দুবার চাইল্ড হবে না, নিঃসন্দেহে হবে, কি হবে না। তাহলে লিখে দাও দ্য শর্ট চাইল্ড, দ্য SHORT শর্ট চাইল্ড। এবার ক্যান নট থেকে যা আছে লিখে দাও, বা কুড নট থেকে যা আছে লিখে দাও, কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি। হলো, এই ছিল কিন্তু গ্রামাটিক্যাল ফান্ডা। মানে এইখানে এই প্র্যাকটিস গুলো করতে হবে। থাকলো পরে 14টা আমি দেখালাম না, লং হবে বলে করলাম না। 14 নম্বরের মধ্যে যেটা রয়েছে সেটা হলো কি স্প্লিট করতে হবে। স্প্লিটটা আমরা পারি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করা আছে, আজ থেকে 1 বছর আগে প্লে লিস্ট করা আছে, দেখে নাও, সেখানে পাবে। কিন্তু তবুও আমি পরে ভিডিও এর জন্য আলাদাভাবে আমি একটা আলাদা ক্লাস করে নেব। আর ক্লাস 11-এর একটা ভিডিও করা আছে, দেখে নিতে পারো তোমরা সেখান থেকে, ঠিক আছে। চলো আজকের মতো হয়ে গেল, পরের দিন আমরা শুরু করবো। মানে এই মাসের মধ্যে বই শেষ করে আমরা টেস্ট করে 27-এর জন্য এই বছর শুরু করবো। ওকে ভাই, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে। মাথায় রাখবে সামনে মাধ্যমিক ভালো না করলে জীবন কিন্তু জিঙ্গালালা, সেটা মাথায় রাখতে হবে। জীবনটা কিছু করতে গেলে প্রথম ডিগ্রি মাধ্যমিক বস, ওটা ভালো করে করতে হবে। বাই।